তোদেরকে গতকালের যে জায়গা থেকে আমি শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। কেমন? গতকালের যে জায়গাটা মানে শেষ হয়েছিল সেটা হচ্ছে আমি কি বলেছিলাম যে স্তূপ পর্বতের ওখান থেকে আজকে ক্লাস শুরু করব। ঠিক আছে? তো সেই পেজে আমি একটু চলে যাব। তার আগে বলি যে আগের দিনের পড়া নিশ্চয়ই একটু দেখে নিয়েছো সবাই, যারা যারা কালকে ক্লাসে ছিলে প্রত্যেকে দেখে নিয়েছো। তো এরপরে পরের পড়াটাকে তো আমাদের কন্টিনিউ করতে হবে। তো সেই কারণে যে ক্লাস শুরু হওয়ার আগে যে প্রশ্ন পেয়ে যাবি, ঠিক আছে, কিন্তু এখন আপাতত আমরা আমাদের সেই পেজটাতে চলে যাই কালকে, যেখানে আমাদের আচ্ছা এইখান থেকে, কেমন, এই পেজ থেকে আমাদের আজকে পড়া শুরু। তো এখানে কি আছে দেখো, যে আজকে যে পড়াটা আমরা শুরু করব সেটা হচ্ছে গতকাল আমরা কি করেছিলাম, পাহাড় পর্বত কাকে বলে, পর্বত গ্রন্থি কাকে বলে, উপত্যকা কাকে বলে, এরকম অনেক কিছু আমরা কালকে দেখেছিলাম বা পড়েছি। আর আজকে আমরা পর্বতের যে কতগুলো শ্রেণী বিভাগ আছে, আমরা কালকে ভঙ্গিল পর্বত সম্পর্কে একটু জেনেছি যে ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়, কেমন, ভঙ্গিল পর্বত কিভাবে পৃথিবীর ওপরে দাঁড়িয়ে থাকে। এইবারে পর্বতের যে শ্রেণী বিভাগ আমাদের আছে, সেই শ্রেণী বিভাগের মধ্যে আর একটা পর্বতের শ্রেণী আছে, সেটা হচ্ছে স্তূপ পর্বত। সেই স্তূপ পর্বত কাকে বলে না, তাহলে কি করতে হবে না, আমাদেরকে এখানে দেখতে হবে দেখো এখানে কি আছে, বলছে আর এক ধরনের পর্বত হলো স্তূপ পর্বত। স্তূপ পর্বতকে আমরা ইংরেজিতে কি বলবো, ব্লক মাউন্টেন। কেমন? ভূ আলোড়নের ফলে, প্রত্যেকে বই দেখবে, কেমন, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের অনেক সময় ফাটল সৃষ্টি হয়। ভূপৃষ্ঠে আমরা কি বলেছিলাম যে আমাদের দুটো শক্তি কাজ করে, একটা বহির্জাত শক্তি, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তি যখন কাজ করে ভূপৃষ্ঠের নিচে, তখন কি হয় না, ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয়। পরবর্তী কোনো ভূ আলোড়নের ফলে, মানে ভূ আলোড়ন তো একবার হয় না, বারবার হয়, কেমন, তাহলে একবার ভূ আলোড়নের ফলে কি হলো না, ভূপৃষ্ঠে ফাটল তৈরি হলো। ওই ফাটলটা ওইভাবে থেকে গেল, পরবর্তী ভূ আলোড়ন যখন শুরু হলো বা হচ্ছে, সেটা ভূমিকম্প হতে পারে, যেমন একটা পাতের সাথে আরেকটা পাতের সংঘর্ষ হতে পারে। আমরা কালকে পাত বা প্লেটের কথা পড়েছিলাম যে পৃথিবীতে মহাদেশগুলো বা মহাসাগরগুলো অনেকগুলো পাত বা প্লেটে বিভক্ত আছে। তাহলে সেই পাত বা প্লেটগুলো যখন সঞ্চালনশীল হয়ে ওঠে, কখনো নড়ে ওঠে, তখন কি হয় না, ভূপৃষ্ঠের অভ্যন্তরে বহির্জাত শক্তির উৎপত্তি হয়। কেমন? তাহলে বলছি যে এই যে ভূ আলোড়নের ফলে এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড যখন উঁচু হয়ে যায়, উঁচু হয়ে যেতে পারে, অথবা দুপাশের ভূখণ্ডের নিচে বসে গিয়ে যেতে পারে। যেমন এই যে পাশে দেখ ছবিটা আছে, এখানে কি আছে না, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা ফাটল সৃষ্টি হয়েছে। ফাটলটা কোনটা না, এই বরাবর ফাটল সৃষ্টি হয়েছে, এই বরাবর ফাটলের সৃষ্টি হয়েছে। ভূপৃষ্ঠেরই একটা অংশ কিন্তু এটা, কেমন, এই ফাটল বরাবর দুটো ভূমিভাগ কি করেছে, নিচের দিকে নেমে গেছে, দুটো ভূমির অংশ নিচের দিকে নেমে গেছে। আর একটা অংশ সে কি করেছে, ওপরের দিকে উঠে গেছে। এই উঠে যাওয়া অংশটাকে আমরা বলবো স্তূপ পর্বত। কেমন? কেননা এটা হঠাৎ করে মাঝখানে একটা মাটির স্তূপের মতো উঠে বসে আছে, বা এটাকে আমরা বলি ব্লক মাউন্টেন। তাই বলছি যে দুপাশের ভূখণ্ডের নিচে বসে গিয়ে বা মাঝখানের ভূখণ্ডের মতো পর্বতের সৃষ্টি করতে পারে। দুপাশের ভূখণ্ড নিচের দিকে নেমে গেল, তাহলে মাঝখানের ভূখণ্ডটা কি হলো, উঁচু হয়ে থাকলো। আবার এটা বিপরীত হয়, কিরকম হয় না, মাঝখানের যে এইটা, এই যে মাঝখানেরটা, এই মাঝখানের ভূখণ্ডটা হঠাৎ করে নেমে যেতে পারে, আর এই ওপরের ভূখণ্ড এরা উঁচু হয়ে যেতে পারে। সেই কারণেও কিন্তু তাহলে কি হবে না, এই দুপাশের দুটো অংশ কিন্তু স্তূপ পর্বত তৈরি হবে, আর মাঝখানেরটা একটা উপত্যকা তৈরি হবে। সেই উপত্যকাটার নাম আমি পরে বলছি, সেটা উপত্যকাগুলোর নাম হবে গ্রস্ত উপত্যকা। কেমন? স্তূপ পর্বতের পাশের যে উপত্যকাগুলো, যেমন আমরা
ভঙ্গির পর্বতে কি করেছিলাম, যে এরকম ভাবে ভঙ্গির পর্বতগুলো দাঁড়িয়ে আছে এরকম ভাবে। আর এই অবনমিত জায়গাটাকে আমরা উপত্যকা বলেছি, উন্নত জায়গাগুলোকে আমরা কি বলেছিলাম, চূড়ো বা চূড়া বা শৃঙ্গ। কেমন? কিন্তু স্তূপ পর্বতের ক্ষেত্রে কি হচ্ছে না, এর মাঝখানের অংশ যদি উত্থিত হয়ে থাকে তাহলে মাঝখানের অংশটাকে আমরা স্তূপ পর্বত বলবো। এই দুটো নেমে যাওয়া অংশকে কি বলা হবে, গ্রস্ত উপত্যকা। কেমন? পরের পৃষ্ঠায় আছে। উদাহরণ কি স্তূপ পর্বতের উদাহরণ? ভঙ্গির পর্বতে আমরা কি উদাহরণ করেছিলাম, হিমালয়ের তোমার আমাদের হিমালয়, ইউরোপের আল্পস, হ্যাঁ, আমেরিকার রকি, এরকম করেছিলাম। স্তূপ পর্বত ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, নামগুলো ভীষণভাবে মনে রাখবে। ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ। কেমন? এইগুলো হচ্ছে পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত কতগুলো স্তূপ পর্বত। আচ্ছা, স্তূপ পর্বত হয়ে গেল আমাদের। তারপরে তাহলে স্তূপ পর্বত সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হলো যে স্তূপ পর্বতে কি হতে পারে না, ভূপৃষ্ঠের কোনো অংশ উত্থিত বা অবনমিত হলে অবনমিত জায়গাটাকে আমরা গ্রস্ত উপত্যকা বলবো, উত্থিত জায়গাকে আমরা বলবো স্তূপ পর্বত। পরের যে পর্বত বা পাহাড় মানে তার উদাহরণ সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। তাহলে আমাদের কিন্তু কি হলো, ভঙ্গির পর্বত পড়লাম, স্তূপ পর্বত পড়লাম, এবারে আর একটা পর্বতের কথা পড়বো, সেটা হচ্ছে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত। আগ্নেয়গিরি থেকে, আগ্নেয়গিরি মানে গিরি মানে হচ্ছে পর্বত, কেমন? আর আগ্নেয় মানে মানে আগুন বা আগুনজাত পদার্থ, তার থেকে উৎপত্তি। ঠিক আছে? সেখান থেকে অগ্নুৎপাতের মাধ্যমে কি বেরিয়ে আসে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে ম্যাগমা সঞ্চিত থাকে। কেমন? ম্যাগমা কি না, আমি বলেছিলাম তোদেরকে যে ভূপৃষ্ঠের এরকম ধর ভূপৃষ্ঠ, তার অভ্যন্তরে এরকম ফাটল তৈরি হয়। কেমন? এইভাবে এই ফাটলগুলো বরাবর কি আসে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে অ্যাক্সোনোস্ফিয়ার বলে একটা অংশ আছে, কালকে বলেছিলাম। সেইখানে কিছু পদার্থ থাকে, সেগুলো খুব আঠালো থকথকে পদার্থ। সেই পদার্থগুলোকে আমরা বলছি ম্যাগমা। এই ম্যাগমা এইখান থেকে যদি ফাটলটা শুরু হয়ে যায় কোনো কারণে ভূ আন্দোলনে, তখন এই ম্যাগমা কি করে, এই ফাটল বরাবর ভূপৃষ্ঠের উপরে উঠে আসার চেষ্টা করে। ভূপৃষ্ঠের উপরে এই ম্যাগমা উপরে উঠে আসে, উঠে এসে কি হয়, তার নাম হয়, যখন উঠে আসে তার নাম হয় লাভা। কেমন? লাভা উদ্গীরণের ফলে, ওটাকে বলছি আমরা অগ্নুৎপাত। লাভা যুগ যুগ ধরে একটা অঞ্চলে এরকম উদ্গীরিত হতে থাকে, বলে তার কি হয় না, সেই অংশটা উচ্চতা বেড়ে যায় এবং পরপর হয়তো একদিন দুদিনে নয়, কিন্তু কোটি কোটি বছর ধরে কিন্তু এই লাভা এখানে সঞ্চিত হচ্ছে। কোথা থেকে আসছে না, এখান থেকে। এখানকার এটা আমরা কি বললাম, ম্যাগমা। কেমন? আর বেরিয়ে আসছে, তার নাম হচ্ছে লাভা। লাভা বেরিয়ে এসে যখন এই ধরনের উচ্চতা বিশিষ্ট পর্বতের সৃষ্টি করে, তখন সেই পর্বতকে আমরা কি বলবো, আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতের একটা এরকম মুখ থাকে, এই মুখটাকে কি বলা হয়, জ্বালামুখ। হ্যাঁ, আর এই একটা পাইপের মতো বা ফানেলের মতো একটা অংশ থাকে, সেইখান থেকে পদার্থ, কি পদার্থ না, ম্যাগমা বেরিয়ে আসে এবং সেই পর্বতের নাম বলছে আমরা আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন। তাহলে আমরা কি বললাম, ব্লক মাউন্টেন পড়লাম, স্তূপ পর্বত, পরেরটা পড়লাম কি, আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন। ইতালির ভিসুভিয়াস, কি কি উদাহরণ, ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এইরকম কতগুলো আগ্নেয় পর্বতের উদাহরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকে, আমি যেমন তলায় তলায় দাগ দিয়ে দিচ্ছি না, প্রত্যেকে তার বইতে কিন্তু নিচে নিচে মার্ক করে রাখো, তাহলে কিন্তু পড়ার সময় খুব সুন্দর চোখে পড়বে। তাহলে কিন্তু ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এরকম হাজারটা, শুধু এইগুলো না, আরো হাজারটা লক্ষ লক্ষ আগ্নেয়গিরি আছে ভূমধ্য সাগরের চারপাশে আর প্রশান্ত মহাসাগরের চারপাশে।
এরকম হাজার মানে লক্ষ লক্ষ আগ্নেয়গিরি ছোট বড় আছে, তার মধ্যে এগুলো খুব বিখ্যাত বলে এগুলোর নাম আমরা বললাম। এবারে তারপরের পৃষ্ঠায় আমাদের কি আছে একটু দেখতে হবে, চলে যাই। এই পৃষ্ঠাটা কিন্তু কালকে আমরা পড়েছি। কিরকম পড়েছিলাম না, পর্বত কাকে বলে, পর্বতের শৃঙ্গ বা চূড়া কাকে বলে, উপত্যকা কাকে বলে, পর্বত শ্রেণী কাকে বলে, পর্বত গ্রন্থি কাকে বলে। আজকে আর একবার আমি বলে দেবো। কি বলবো না, সাধারণত পর্বত কাকে বলে, বলছে সাধারণত 900 মিটার, 900 মিটারের বেশি উঁচু। হ্যাঁ, সংজ্ঞাটা মুখস্থ করে রাখতে হবে। অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপ হচ্ছে পর্বত। 900 মিটারের বেশি উচ্চতা হবে, 900 মিটারের নিচে হলে তাকে আমরা পর্বত বলবো না, তাকে আমরা কি বলেছিলাম, তাকে আমরা বলবো পাহাড়। 900 মিটারের উপরে উচ্চতা এইরকম ভূমিরূপ, তার কি অনেক দূর বিস্তৃত, শিলাময়, শিলা দ্বারা গঠিত, এবং এখানে আর একটা কথা যুক্ত করতে হবে, খাড়া ঢাল বিশিষ্ট। হ্যাঁ, তাহলেই কিন্তু পর্বত। মৃদু ঢাল বিশিষ্ট যদি হয় তাহলে সেটা পাহাড় হয়ে যাবে, খাড়া ঢাল বিশিষ্ট। পৃথিবীর স্থলভাগের প্রায় 4 ভাগের 1 ভাগ, কেমন, পৃথিবীর স্থলভাগের প্রায় 4 ভাগের 1 ভাগের অংশ হচ্ছে পর্বতময়। পর্বতের বেশিরভাগ অংশই হচ্ছে খাড়া, ঢালযুক্ত এবং উঁচু নিচু। পর্বতের ওপরের যে সুচালো অংশটা, এই যে যদি একটা পর্বতের একটা অংশ আমি এখানে এঁকে দিই তাহলে কি হবে, এই যে চূড়াটা, এই চূড়াটাকে কি বলা হচ্ছে, পর্বত শৃঙ্গ। এই চূড়াটাকে বলা হচ্ছে পর্বত শৃঙ্গ বা চূড়া। হিমালয়ের এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। তাহলে এই পর্বতশৃঙ্গের উচ্চতা কত, 8848 মিটার। হ্যাঁ, হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট 8848 মিটার উঁচু। আচ্ছা, দুটো পর্বতের মাঝখানে নিচু অংশ উপত্যকা, কাল আমি ছবি এঁকে দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এইরকম কয়েকটি পর্বতশৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে বলা হয় পর্বত শ্রেণী। কেমন না, এইভাবে এইভাবে অবস্থান করছে, ধরো তার পিছনে আবার আছে এরকম পর্বত আছে, তার পিছনে আবার আছে পর্বত। এইরকম ভাবে যখন পর্বতগুলো একে অপরের সাথে অবস্থান করে পরপর, তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় পর্বত শ্রেণী। কেমন, আর অনেকগুলো, তাকে কি বলবো, পর্বত শ্রেণী। আর অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিলিত হলে, এরকম হয়তো দেখা গেল যে এখানে এই দিক থেকে এসছে, আবার এই দিক থেকে এরকম এসছে। হ্যাঁ, বিভিন্ন দিক থেকে পর্বত যখন এসে এরকম একটা জায়গায় মিলিত হয়ে যায়, একটা জায়গাতে এসে মিলিত হয়ে যায়, তাহলে সেই জায়গাটাকে আমরা কি বলবো, পর্বত গ্রন্থি। পৃথিবীর উপরে এরকম একটা বিখ্যাত গ্রন্থি আছে, সেই গ্রন্থিটার নাম হচ্ছে পামির। কেমন, মনে রাখবি, পামির গ্রন্থি, পামির গ্রন্থি। পামির গ্রন্থি থেকে কোন কোন পর্বতের উৎপত্তি, না ওই হিমালয় পর্বত, তারপরে আল্পস, ওদিকে আল্পস নয়, হিমালয়, কুয়েনলুন, আলতিনতাক, তিয়ান শান, এরকম নানা রকম, হিন্দুকুশ, কারাকোরাম, এই সমস্ত পর্বতগুলোর উৎপত্তি হচ্ছে পামির গ্রন্থি থেকে। পামিরকে বলা হয় পৃথিবীর ছাদ, মানে মালভূমি, কিন্তু এর উচ্চতা অনেক বেশি এবং এটা থেকে অনেকগুলো পর্বতশ্রেণী বেরিয়ে এসেছে। কেমন, তাহলে গেলাম আমরা এই পৃষ্ঠা থেকে, চলে গেলাম এই পৃষ্ঠাটা আমাদের কালকে পড়া হয়ে গিয়েছিল। এখানে বলছে যে দুদিক মিলছে না, মিলিয়ে দেখো। কি মিলিয়ে দেখো না, এটনা। এটনা কি বলবো, এটনা হচ্ছে আগ্নেয় পর্বত। আল্পস, তাহলে আমি দেখ এখানে বলে দিই কিরকম করে মিলাতে হবে আমাদেরকে। এটনা হচ্ছে আগ্নেয় পর্বত, আল্পস ভঙ্গিল পর্বত, ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বত, হিমালয় ভঙ্গিল পর্বত। কেমন, এগুলো পড়লেই পারবি, পড়িসনি তাই। এখানে যে পর্বত আছে দেখো, আগ্নেয় পর্বত, এটা এর মাথায় বরফ জমেছে, এ ধরনের, এগুলো সবই হচ্ছে পর্বত। তাহলে কি হলো, এটনাটা হচ্ছে আগ্নেয় পর্বত, আল্পস হচ্ছে ভঙ্গিল পর্বত, ব্ল্যাক ফরেস্ট হচ্ছে স্তূপ পর্বত, হিমালয় কি, হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এবারে আমাদের বইতে কি বলেছে না, সোহার বাড়ি বীরভূম। তাহলে আমাদের পর্বত পর্ব শেষ হয়ে গেল। পর্বতের আমরা 3টে ভাগ এখানে পড়েছি,
কি কি পর্বতের আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে অবশিষ্ট পর্বত বা ক্ষয়জাত পর্বত। কেমন মাথায় রেখে দে, আমাদের এখন বইতে নেই, পরবর্তীকালের 8 বা 9-এ দেখবি পর্বতের আর একটা ভাগ আছে, যে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত আর অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। যেমন আরাবল্লীকে আমরা কি বলেছিলাম, আরাবল্লী হচ্ছে ভঙ্গিল পর্বত, কেমন, কিন্তু এটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত এবং এই পর্বতটা এখন আর ভঙ্গিল পর্বতের রূপে নেই। এর ওপর থেকে যে পাললিক শিলা ছিল সেই শিলা কিন্তু এখান থেকে ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গিয়ে এর উচ্চতা কমে গেছে এবং এর অবশিষ্ট অংশটা এখন পাহাড়ের রূপ নিয়ে অবস্থান করছে। তাই এটা কিন্তু এখন আর বর্তমানে ভঙ্গিল পর্বত না, বর্তমানে এটা অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত, এটা জেনে রাখি, কেমন। এবার কি হচ্ছে না, আমরা চলে যাব পৃথিবীর আর একটা ভূমিরূপের মধ্যে। সেই ভূমিরূপটা কি না, পরবর্তী দেখছি যে মালভূমি, কেমন। পরবর্তী যে ভূমিরূপটা আমরা পর্বত পড়েছি, তার পরবর্তী ভূমিরূপটা আমরা চলে যাব কি না, মালভূমি, কেমন। বলছে কি, সোহার বাড়ি বীরভূম জেলার শান্তিনিকেতনে। ওখানকার লাল কাপড় বেছানো মাটি, উঁচু নিচু ঢেউ খেলানো পাথরের জমি, শাল পলাশের মহুয়ার বন, কোপাই নদী, তার জলে সূর্যাস্ত, এই সমস্ত ভীষণ প্রিয় জায়গা। আমরা যেমন দার্জিলিং এ পাহাড় দেখতে যাই, তেমনি আমরা সবাই কিন্তু বীরভূম জেলা শান্তিনিকেতনে বেড়াতে যাই। এই জিনিসগুলো, কোন কোন জিনিসগুলো না, লাল কাপড় বেছানো মাটি, উঁচু নিচু ঢেউ খেলানো পাথরের জমি, শাল পলাশ মহুয়ার বন, যেমন কোপাই নদী, সেই নদীর জলের পাড়ে সূর্যাস্ত, এইসব দেখতে আমরা যাই। বিশ্বভারতী, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু স্মৃতি জড়িত জায়গা আছে, এগুলো দেখতে আমরা যাই, কেমন। তাহলে এটা কেন দেখতে যাই, কারণ আমরা যেখানে থাকি সেটা একটা প্লেন ল্যান্ড, এখানে নদী আছে, সবুজ মাঠ আছে, ধান ক্ষেত আছে, কিন্তু এই ধরনের যে ভূমিরূপ সেটা নেই। এই ধরনের ভূমিরূপটা কোথায় আছে না, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বা পৃথিবীর যেখানে যেখানে মালভূমি আছে সেই সব জায়গাতে রয়েছে, কেমন। তা আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম, পুরুলিয়াতে গেলেও আমরা এরকম দেখতে পাবো অনেক কিছু, কেমন, অযোধ্যা পাহাড় বা অনেক ছোট ছোট পাহাড়ি অঞ্চল, উঁচু নিচু পাহাড়ি অঞ্চল, লাল মাটি, পলাশের বন, এসব আমরা দেখতে পাবো, কেমন। তা বীরভূম জেলার শান্তিনিকেতনেও এই জিনিস আমরা দেখতে পাই। তো বলছি পশ্চিমবঙ্গের জেলাগুলো ওই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অংশে হচ্ছে মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের কোন কোন জেলা না, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশ জুড়ে হচ্ছে মালভূমি। উৎপত্তি আর অবস্থান অনুসারে মালভূমির আকৃতি ও প্রকৃতির বৈচিত্র্য আছে। মালভূমিগুলো আবার সব একরকম নয়, কেমন, মালভূমিগুলোর মধ্যেও কিন্তু বৈচিত্র্য আছে। কি কি আছে না, প্রথমটা হচ্ছে কি, প্রথম যে অংশটা মালভূমি সেটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, কেমন। এর ইংরেজি কি, ইন্টারমন্টেন প্ল্যাটো, কেমন। মালভূমির ইংরেজি হচ্ছে প্ল্যাটো। পাহাড় বা পর্বত আমরা কি বলেছিলাম যে সেটা হচ্ছে মাউন্টেন, ঠিক আছে, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, কিন্তু এইগুলো কিরকম না, মানে এখানে আছে হচ্ছে আমরা পর্বত বেষ্টিত মালভূমি বলছি, মন্টেন প্ল্যাটো, কেমন, যে পর্বতের মধ্যে একটা মালভূমি অবস্থিত। উদাহরণ হিসাবে আমি এখনই বলতে পারি তিব্বতের মালভূমি, পৃথিবীতে খুব বিখ্যাত একটা মালভূমি, যেটা কিন্তু পর্বত বেষ্টিত মালভূমি, কেমন। তো আমরা কি বলবো না, এই সব থেকে বলছে যে এই মাউন্টেন মানে এই প্ল্যাটোগুলো বা এই মালভূমিগুলো সব থেকে উঁচু আর বিস্তৃত হয় হিমালয় এবং কুইনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বতের মালভূমি। আমি বললাম কথাটা, হিমালয় পর্বত আর কুইনলুন পর্বত শ্রেণী, কেমন, পর্বত একটা দুটো না, এটা পর্বত শ্রেণী। এই পর্বত শ্রেণীর মাঝখানে একটা বিখ্যাত তোমার পর্বত বেষ্টিত মালভূমি আছে, সেই পর্বত বেষ্টিত মালভূমিটার নাম হচ্ছে তিব্বতের মালভূমি। এর উচ্চতা কত, 3655 মিটার, পৃথিবীর বৃহত্তম মালভূমি, বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি এটা, কেমন। এছাড়াও কি আছে না, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, এর বিস্তীর্ণ অংশ জুড়ে আছে কি মহাদেশীয় মালভূমি। তাহলে একটা কি পেলাম, পর্বত বেষ্টিত মালভূমি, এটা পেলাম পর্বত বেষ্টিত মালভূমি, কেমন। পরেরটা কি পেলাম আমরা, হচ্ছে মহাদেশীয় মালভূমি,
কন্টিনেন্টাল প্লেটো। ঠিক আছে, আবার আর একটা কি না বলছি, অগ্নুৎপাতের সময় গরম লাভা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে সেটা পর্বতের আকার ধারণ না করে সেটা কি চ্যাপ্টা মালভূমির আকার ধারণ করে, কিন্তু খাড়া ঢাল বিশিষ্ট। মালভূমির বৈশিষ্ট্য কি না, মালভূমির ওপর যেমন পর্বতে কি দেখেছিলাম আমরা, শৃঙ্গ আছে, যেমন পর্বতের খাড়া ঢাল উপত্যকা আছে। মালভূমি কিরকম, আমি এখানেই তোমাদেরকে দেখে দিচ্ছি। মালভূমির ওপর দিকটা এরকম তরঙ্গায়িত, কেমন, আর ঘাটটা এরকম খাড়া ঢাল বিশিষ্ট। কেমন, এই পৃথিবীতে এরকম ধরনের ভূমিভাগ থাকলে সেটা হচ্ছে মালভূমি। আর কি হয় না, এই যে ছোট ছোট ঢেউ খেলানো অংশ থেকে নদীগুলো বেরোয়, নদীগুলো বেরিয়ে মালভূমিকে এরকম ছোট ছোট অংশে বিভক্ত করে দেয়। সেগুলোকে কি বলে, এখানে হয়তো নেই, এই ধরনের মালভূমিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। কেমন, যে নদীর উপত্যকা দ্বারা এরা ছিন্ন পরপর পরপর বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু মালভূমি তাহলে বৈশিষ্ট্য কি বলবো, খাড়া ঢাল বিশিষ্ট, অপর দিকটা চ্যাপ্টা বা তরঙ্গায়িত, ভূপৃষ্ঠের ওপর থেকে অন্তত এটা 300 থেকে 600 মিটার ওপরে। কেমন, এর হাইট কত হবে না, 300 থেকে প্রায় 600 মিটার এর উচ্চতা থাকবে। 300 মিটারের নিচে হলে সেটা হবে সমভূমি। কেমন, এটা হচ্ছে 300 থেকে 600, যেমন পাহাড় বা পর্বত, আমরা কি পাহাড় বলেছিলাম 900 মিটারের নিচে, আর পর্বত বলেছিলাম 900 মিটারের ওপরে। মালভূমিও তাই 300 থেকে 600 মিটারের মধ্যে যার উচ্চতা থাকবে সি লেভেল থেকে, মানে এই উচ্চতাটা সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতাটা হবে 300 থেকে 600 মিটার, যার খাড়া ঢাল থাকবে, যার ওপর দিকটা কি হবে ঢেউ খেলানো, এসব ঢেউ খেলানো। আর কি হবে না, এখানে বন্ধু, মানে এখানে যে মাটি থাকবে সেটা খনিজ বিশিষ্ট কিন্তু পলিমৃত্তিকা নয়। এই ধরনের পৃথিবীতে যে ভূমিভাগ তাকে মালভূমি বলছি। কিন্তু এই মালভূমিতে আবার কি থাকতে পারে, লাভা দ্বারাও হতে পারে। যে মহাদেশীয় মালভূমি, তিব্বতের মালভূমি, যেটা পর্বত বেষ্টিত মালভূমি বললাম, আবার মালভূমিতে লাভাও থাকতে পারে। সেখানে হয়তো আগ্নেয় পর্বত তৈরি না হয়ে লাভাটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে সেটা ঈষৎ ঢেউ খেলানো উচ্চতা বিশিষ্ট 300 থেকে 600 মিটার উচ্চতা বিশিষ্ট লাভা দ্বারা গঠিত মালভূমি। সেটাকে আমরা বলছি যে লাভা গঠিত মালভূমি বা ভলক্যানিক প্লেটো। কেমন, ভলক্যানিক প্লেটো আমরা বলছি। আচ্ছা, বলছি আশপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু, সাধারণত 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ, যেটা আমি বলেছি সেটা দেখো, যে আশপাশের অঞ্চল থেকে অঞ্চলের সাপেক্ষে, আশপাশের মানে এটা সবসময় আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাপি। কেমন, 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূমিভাগ যার চারদিক খাড়া ঢাল বিশিষ্ট, এরকম ধরনের ভূমিভাগকে কি বলা হচ্ছে, মালভূমি বা প্লেটো। স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে মালভূমি। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গা জুড়ে বড় বড় মালভূমি আছে। কেমন, মালভূমির উপরটা সমতল বা ঢেউ খেলানো উঁচু নিচু হতে পারে। যেমন মালভূমির অনেকটা তোমার পড়ার টেবিলের মতো, আমরা যে টেবিলগুলোতে পড়ি মালভূমিকে কিন্তু টেবিল ল্যান্ডও বলা হয়। কেমন, কেননা টেবিলের ওপরটা যেমন একটা বেশ সমতল মতো আর ধারটা ভীষণ খারাপ, এরকম ধরনের মালভূমিগুলো দেখতে হয়। তবে ধারটা টেবিলের মতো একবার সরাসরি নেমে যায়নি, যেহেতু ভূমিভাগ সেহেতু একটুখানি তারা ঢেউ খেলানো হয়। কেমন, তাই টেবিলের মতো হয়। এই টেবিল ধারগুলো যেমন তোমার ঢালু এবং খাড়া, সেই জন্য তাই মালভূমির আর এক নাম হচ্ছে টেবিল ল্যান্ড। কেমন, আজকে কিন্তু আমরা অনেকটা পড়ে ফেলেছি, এই পড়া যেটুকু পড়ে ফেলেছি সেইটুকু থাক। এই জায়গাটা আমি একটু বলে দেবো, কারণ আমি বলেছি আজকে পড়ার মধ্যে, এই পড়ার মধ্যে যেটা বলেছি সেটাই এখানে আছে। দেখো, যে নদী দ্বারা, আমি বললাম না যে নদী দ্বারা মালভূমির ওপরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেই বিচ্ছিন্ন মালভূমিকে কি বলা হয়, ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোট নাগপুরের মালভূমি এই ধরনের, আমাদের ভারতবর্ষের রাঁচি বা বিহার, যেমন এইসব জায়গায় ছোট নাগপুরের মালভূমি আছে। এই মালভূমিটাকেই আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি বলি। তাই কেন না, এই মালভূমিতে অনেক নদী, এই নদীগুলো কি হয়, বর্ষার সময় উৎপত্তি হয়, এই নদী দ্বারা মালভূমিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে নদীর উপত্যকা দ্বারা, তাই এই মালভূমিকে আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোট নাগপুরের মালভূমির অংশ। পশ্চিমবঙ্গের যে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এসব পশ্চিম মেদিনীপুরে যে মালভূমিটা আমরা বলছি আছে, এটা কিন্তু ছোট নাগপুরের মালভূমির একটা অংশ। এটা ক্ষয়প্রাপ্ত, হ্যাঁ, নদীগুলো একে ক্ষয় করে করে এর উচ্চতাটা কমিয়ে দিয়েছে। পামির মালভূমির কথা আমি বলেছি, পামির মালভূমি যার উচ্চতা হচ্ছে 4800
73 মিটার। যেমন পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, একে আমরা পৃথিবীর ছাদ বলি। এই মালভূমি এছাড়া তিব্বতের মালভূমি, ভারতের লাদাখ মালভূমি, এগুলো কিন্তু উচ্চ মালভূমি। কেমন? তাহলে আজকে কিন্তু আমি এইখানে পড়াটা শেষ করে দেবো। এখানে পড়াটা শেষ করব, তার কারণ হচ্ছে তোমার যেখান থেকে পড়ালাম সেখান থেকে আমরা পড়াটাকে শেষ করে দিচ্ছি। এরপরে এরপরের দিন বাকি পড়াটা আমরা পড়াবো। কেমন? তাহলে আজকে যে পড়াটা, এই পড়াটা প্রত্যেকে করবে, করলে তোমার এই পড়াটা করতে হবে। কেমন? আজকে পড়া আমি যেটা বলে দিলাম, কত পৃষ্ঠা পর্যন্ত যেন বললাম সেইটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। বইয়ের পৃষ্ঠা আমি বলে দিচ্ছি, বইয়ের পৃষ্ঠা কত দূর আমি করেছি পড়াটা। তোমার এখানে পৃষ্ঠার আশেপাশে পড়াটা শেষ হয়েছে। কেমন? 41 পৃষ্ঠার পরবর্তী যে পড়াটা, যে সমভূমি, এই সমভূমি থেকে আগামী মঙ্গলবারে পড়া মানে ক্লাস হবে। এই সমভূমি থেকে আমি কিন্তু পড়া শুরু করব। তাহলে আগের পড়াটাকে পড়তে হবে। সবাই পড়বে, সবাই ভালো থাকবে। পরবর্তীকালে আবার আমাদের পরের দিন আমরা ক্লাস করব। সেই পর্যন্ত আমাদের পড়াশুনো করতে হবে।